পাকিস্তানকে সমস্ত রকম ক্রিকেট থেকে যদি হয় তাদেরকে ব্যান করা উচিত, না হলে পাকিস্তানকে আর নিজে থেকেই উচিত যে তারা এইসব খেলা ইন্টারন্যাশনাল এরিনাতে তাদের না খেলা উচিত। এই দুটো যেমন একটা করতেই হবে তাদেরকে, কারণ তাদের যা পারফরমেন্স তাতে মনে হচ্ছে না এটা পাকিস্তানের টিম না অন্য কোনো উগান্ডা কিংবা নামিবিয়ার মতো টিম। এদের খেলা দেখে প্লেয়ারদের যে অ্যাটিটিউড, প্লেয়ারদের যে খেলার ধরন, তাদের দেখেই মনে হচ্ছে না যে এরা খেলা খেলতে ভুলেই গেছে। টেস্ট টিমটা তো পাতে দেওয়া যায় না। টেস্ট টিম পাকিস্তানে যা টেস্ট খেলে তাদের টেস্টের যে লেভেল, সেই লেভেলে কোনো প্লেয়ারই ম্যাচ করে না। ওয়ানডে তো তাই, ওয়ানডেও কোনো না। তারপর যে নতুন টি-20 টিম তারা চুজ করেছে, বাবর আজম এবং রিজওয়ানকে, ওদের যে মোটামুটি ফেভারিট যে দুটো প্লেয়ার, তার মধ্যে রিজওয়ান তো মোটামুটি ফর্মে থাকে, মোটামুটি খেলে, প্রতি ম্যাচে কিছু না কিছু রান করে দেয়। তো তাকে ছাড়া এই টিম কেমন হবে এবং কিরকম খেলবে এটাই দেখার আমার খুব মানে আগ্রহ ছিল, যে এই টিমটা কেমন। নতুন একটা টিম, তার মধ্যে শাহিন আফ্রিদি ছাড়া অন্য সেরকম কোনো নেই। তো তারপরে নাসিম শাহ নেই সেখানে, তারপরে হারিস রউফ তিনি নেই। তো যাই হোক, তো আমি ভাবছিলাম যে হ্যাঁ, সে হয়তো খুব একটা ভালো মাদের একটা কোনো ক্রিকেটার, হয়তো নতুন কোনো ক্রিকেটার একটা কোনো টিমের মধ্যে কোনো একটা দেখাবে, কিন্তু না, সেটার কোনো আজকেও কোনো দেখলাম না, তাদের খেলা দেখা মনে হলো না। এই জন্য আমি বলছি যে পাকিস্তানকে হয় ক্রিকেট থেকে ব্যান করো, না হলে এই পাকিস্তানকে টিমে খেলাই উচিত না এদের। এরা খেলতে ভুলে গেছে ভাই। টি-20তে যদিও একটু, যাক, টেস্ট ওয়ানডে তো ছেড়ে দিলাম, তারা মোটামুটি এদের তো মানে প্রায় 2-10 বছর ধরে ওয়ানডেতে তাদের মানে সেরকম টিম নাই, মানে সেরকম খেলা করে, কিন্তু টি-20 তো মোটামুটি ছিল। কিন্তু এখন দেখছি তাও নেই বাবা। নিউজিল্যান্ডের যে বি টিম ভাই, বি টিম খেলছে নিউজিল্যান্ডের। কেন উইলিয়ামসন নেই, তারপরে ইয়ে, কেউ মানে সেরকম কোনো প্লেয়ার নেই। রচিন রবীন্দ্রা নেই, ডেভিন কনওয়ে নেই, উইল ইয়াং নেই, কেউ নেই টিমে। শুধু ব্রেসওয়েল ভাই, সেন্টেনার নেই। তারপরেও টিমের এই অবস্থা। যাক, তোমাদেরকে আমি বলে দিই আজ টিমের কিরকমই। তো পাকিস্তান প্রথমে ব্যাট করে 91 রান আজকে করেছে, এবং 91 রান করার পরে নিউজিল্যান্ড সেটি 10 ওভারে তুলেছে। 10 ওভারে, ইউ ক্যান ইমাজিন। 10 ওভারে কি পেটানো পিটিয়েছে। 10 ওভারে 91 রান তুলে দিয়েছে 1 উইকেট বিনিময়ে। এবং তোমাদের একটা রান বলে দিই আজকে, মোহাম্মদ হারিস, এর এর তো মুখে তো বড় বড় বাতেলা ভাই। এদের যখন কোনো ইন্টারভিউ নিতে যায় না, কোনো সাংবাদিক যখন তাদের সঙ্গে কোনো কথা বলতে যায় না, তাদের মুখের কথা শুনেই, এই হারিসই কিছুদিন আগে বলছিল যে जिस दिन आएगा देखा जाएगा, जो आएगा सामने देखेंगे, বাস। তো আচ্ছা, হারিস জিরো। নওয়াজ, হাসান নওয়াজ, এটা নতুন প্লেয়ার ছিল, সেও জিরো। তারপরে সালমান আগা 18-20 বলে। তারপরে ইরফান খান 1 রান। তারপরে সাদাব খান, সে নাকি অলরাউন্ডার। সে নাকি অলরাউন্ডার। সাদাব খান যদি অলরাউন্ডার হয় তাহলে আমিও অলরাউন্ডার। আমিও অলরাউন্ডার ভাই। তো যাক, সাদাব খান অলরাউন্ডার, তিনি 3। খুশদিল শাহ 32। তারপর সামাদ 17। তারপর জাহানদাদ খান 1। তো এই এই হচ্ছে রান। আব্দুল সামাদ 17, সরি, আব্দুল সামাদ 7 আর 17 জাহানদাদ খান। তো এই হচ্ছে রান। সেরকম কেউ রান করেনি, কোনো রান নেই, মানে 91 রান। আজকালকার যুগে 91 রান টি-20-তে, এটা কি মানা যায়? এ কি মানে ম্যানেজমেন্ট কি এদের? ভাই, এদেরকে পুরো টিম বসিয়ে দিয়ে নতুন টিম নিয়ে আসে, এই 2-4 জন চেঞ্জ হয়ে কোনো কিছু হবে না। পুরো আন্ডার 19 টিম ঢুকিয়ে দেখ এদেরকে, তারপরে যদি হারুক সমস্যা নেই। কিন্তু এরকম মানে আপাদমস্তক পরিবর্তন যাকে বলা হয়, মানে পা থেকে মাথা পর্যন্ত এদের সার্জারি করা দরকার এবং সব পরিবর্তন করা, তবেই যদি টিমে কিছু হাল হকিকত ফেরত আসে। তো যাই হোক, এর পরিপ্রেক্ষিতে এবার নিউজিল্যান্ড ব্যাট করতে নামে। নিউজিল্যান্ডে দেখো, তুমি যদি দেখো যে নিউজিল্যান্ডের এখানে উইকেট, জেমিসন 3 উইকেট নিয়েছে, জ্যাকব ডাফি 4 উইকেট নিয়েছে। জ্যাকব ডাফি 4 উইকেট নিয়েছে। একটা বাচ্চা প্লেয়ার, কে চেনে কে এদের? এদেরকে যদি নিউজিল্যান্ডের যে টপ, মানে আজকে 11 খেলছে, এদেরকে যদি আমি বলি তো আমি মোটামুটি 7-8টা প্লেয়ার আমি নিজেই দেখে নিয়ে দেখে। তো যাই হোক, তারপরে এই যে ফোক্স, ইনি একটা উইকেট নিয়েছেন। তারপরে ব্রেসওয়েল, উনি ক্যাপ্টেন, আজকে উইকেট পাননি। তারপরে ঈশ্বদী, এদের স্পিনার, সেন্টেনার খেলছে না, তার বদলে একে নিয়েছে, এবং সে 4 ওভারে 27 রান দিয়ে 2 উইকেট পেয়েছে। হুম। তাহলে তুমি দেখো, এখানে ফাস্ট বোলাররা 4 উইকেট পেয়েছে। নিউজিল্যান্ডের ফাস্ট বোলার উইকেট তো পাবেই ভাই। নিউজিল্যান্ডের বাউন্সি পিচে যদি ফাস্ট বোলার উইকেট নেবে তো কারা পাবে? তো সেখানে ঈশ্বরদীপ 2 উইকেট তুলে নিচ্ছে,
জেমিসন 3 উইকেট নিয়ে যাচ্ছে, এই জ্যাকব ডাফি 4 উইকেট নিয়ে যাচ্ছে। এইবার তুমি যদি আসো নিউজিল্যান্ডের ইনিংসে, তাহলে তুমি এই পাকিস্তানের বোলিং অ্যাটাক যদি তুমি দেখো, তাহলে তুমি দেখবে টিম সেফার্ট 44 রান করেছে, ফিন অ্যালেন 29 রান, আর টিম রবিনসন হচ্ছে 18 রান। বাস, রান উঠে গেছে, আর কি দরকার? তারপরে রান শাহিন শাহ আফ্রিদি 2 ওভারে 17, মোহাম্মদ আলী 3 ওভারে 25, জাহানদাদ খান 1 ওভারে 16, আবরার আহমেদ টপ ক্লাস স্পিনার, নাম্বার 1 স্পিনার, সেই মানে যে ইশারা করে ঘাড় ঘোরানো, ওই যে আবরার আহমেদ 2 ওভার 1 বল 15 রান 1 উইকেট। শাদাব খান 2 ওভারে 18। এই শাদাব খানকে কিছুদিন আগে বাদ দিয়েছিল টিম থেকে, জায়গা হচ্ছিল না, আবার তাকে নিয়ে চলে এসছে, মানে কোনো উইদাউট পারফরমেন্সে, ভাই পারফরমেন্স নাই, তাকে টিমে নিয়ে চলে এসছে, তো এরকম হবে। তারপরে আবরার আহমেদ চলে না ভাই। তো এই হচ্ছে টিমের ব্যাপার। তো এইরকম ম্যাচ খেলে, যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট এরকম খেলে, তো আগামী দিনে আমরা দেখবো যে কোনো ভালো টিম এদের সঙ্গে খেলবে না। আগামীতে আমরা আশা করছি মানে মোটামুটি হয়ে গেছে যে হয়তো উগান্ডা, নামিবিয়া এদের সঙ্গে কম্পিটিশন করতে হতে পারে। আম, ভাই বাংলাদেশ যখন খেলে তখনও একটা কম্পিট দেয় টিমকে, মানে মানে মোটামুটি একটা প্রতিযোগিতার মতো একটা সিচুয়েশন জায়গায় নিয়ে আসে। আফগানিস্তান, আফগানিস্তান কিরকম খেলছে, এদেরকে দেখে এদের শেখা উচিত। আর সেই জায়গায় দাঁড়িয়ে এরা 2025 সালে টি-20-তে 91 রানে বলা উঠে যাচ্ছে। হ্যাঁ। তো যাই হোক, তো আজকে ছিল প্রথম টি-20, এবং প্রথম টি-20তে নিউজিল্যান্ড 1-0-তে এগিয়ে গেল, এটা নিউজিল্যান্ডের জন্য খুবই ভালো খবর। তারপরে পাকিস্তানের জন্য এখন দেখা যাক নেক্সট ম্যাচ তারা কি করে। তবে আমি বলে দিচ্ছি এখন থেকে, নেক্সট ম্যাচে তারা শুধু এবার চেঞ্জ করতে হবে, আজ দুটো চেঞ্জ, কাল দুজনকে বসাবে, তারপরে আবার দুটোকে নিয়ে আসবে, তারপরে আবার একটাকে বসাবে, আর একটাকে নিয়ে আসবে। এই পাকিস্তানের প্রতি সিরিজে এই একই জিনিস, হারবে চেঞ্জ করবে, হারবে চেঞ্জ করবে, কিন্তু আসল জায়গায় চেঞ্জ করবে না, ওই উল্টা পাল্টা এদিক ওদিক নিয়ে এসে, যাই হোক বাস। তো এই কি বলবো আর, এই তো যাই হোক, এই গেল তোমার পাকিস্তান এবং নিউজিল্যান্ডের টি-20 সিরিজ। হুম। তো এরপরে তোমার নেক্সট যে ম্যাচ হবে 18 তারিখে, 18 তারিখে ম্যাচ হবে ডুনেডিন, ডুনেডিন, পাকিস্তান নিউজিল্যান্ড, 18 তারিখ। 18 তারিখে নেক্সট ম্যাচ টি-20। তো এখন সেই ম্যাচে দেখা যাক কি পরিবর্তন পাকিস্তান আনে, এবং আমার তো মনে হয় নিউজিল্যান্ড কোনো চেঞ্জ করবে, কারণ তাদের এই টিমে এখন মাইকেল চ্যাপম্যান আজকে তো ব্যাটই পাইনি মনে হয়। ইয়েস, মাইকেল চ্যাপম্যান মাই ফেভারিট প্লেয়ার, এবং সে পাকিস্তানের বিরুদ্ধে তো সে না জানি কি হয়ে যায়। হ্যাঁ, সরি, মাইকেল চ্যাপম্যান না, মার্ক চ্যাপম্যান। এই মার্ক চ্যাপম্যান আছে, তো এখন দেখা যাক। তো সামনে ম্যাচ 18 তারিখে, সেদিন দেখা যাক কি হয়। তারপর তোমাদের আর একটা খবর, যেটা হচ্ছে আইপিএল ও মহিলাদের যে প্রিমিয়ার লিগ চলছিল, সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স তারা জয়লাভ করেছে, 149 রান করেছিল, এবং দিল্লি ক্যাপিটালস তারা 141 রানই করতে পেরেছে 20 ওভারে 9 উইকেটে, তারা 7 রানে 8 রানে জয়ী হয়ে গেছে। এবং এই ম্যাচে যদি খুব হাড্ডাহাড্ডি দারুণ একটা ফাইটিং, মানে ফাইনালের মতো ম্যাচ হয়েছিল। 149 রান, এটা মানে একেবারে যে উম, মানে রান না করার মানে রান না, মানে তুলে দেওয়ার মতো রানই ছিল। কিন্তু সেখানে দিল্লি ক্যাপিটালস একটু প্রথমে স্লো খেলার দরুনই এরা রানটা করতে পারেনি। প্রথমেই ওদের দিল্লি ক্যাপিটালসের যে প্রথমেই তোমার 44 রানে মানে 4 উইকেট পড়ে যায়। 44 রানে 4 উইকেট পড়ে গিয়ে ওখানে একটু ঢিমে হয়ে গেছিল। না হলে আমার মনে হয় আরেকটু যদি ওখানে কেউ খেলতো না, আর একটা ওই মাঝখানে যে ওই যে শেফালি বর্মা, কিংবা ওই যে রড্রিগেজ, রড্রিগেজ যে 30 রান করেছিল, ও যদি আরেকটু পিছিয়ে থাকতো, আমার মনে হয় ও ম্যাচ বের করে নিয়ে চলে যেত। তো যাই হোক, মুম্বাই ইন্ডিয়ান্স ভাই কি বলা যাবে, তাদের প্রতিটা টিম যেখানে যাচ্ছে তারা চ্যাম্পিয়ন হয়ে যায়। মেন্স টিম যেগুলো আছে সেগুলো 7 বার আইপিএল চ্যাম্পিয়ন, 6 বার আইপিএল চ্যাম্পিয়ন, সিপিএল টি-20 চ্যাম্পিয়ন। তারপরে তাদের সাউথ আফ্রিকান যে টি-20 টিম আছে, সেখানে তারা জয়লাভ করেছে গত বছর। তারপরে গত বছর আবুধাবিতে যে টি-20 লিগ হয়েছে, সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে। তারপরে তোমার আর একটা হচ্ছে কোথায় যেন
সাউথ আফ্রিকা এবং আবুধাবি টি-20 লিগ, তারপরে সিপিএল টি-20 লিগ, ওমেন্স টি-20 লিগ দুবার, ওমেন্স ডাব্লিউপি দুবার, তারপরে আইপিএল তো আছেই। তো ভাই, মুম্বাই ইন্ডিয়ান্সের টিম, বা যদি ফ্র্যাঞ্চাইজি, যত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হয় তার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স এর এর যা তাতে দিন দিন বেড়েই যাচ্ছে এর রাজত্ব। মানে যেখানে যাচ্ছে সে জিতছে, ফাইনাল খেলছে। যদি হেরেও যায়, মানে না জিতেও ফাইনালে তারা ধরে রাখো ফাইনালে সে যাবেই, এরকম একটা টিম। তো যাই হোক, মুম্বাই ইন্ডিয়ান্সকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক মানে তাদেরকে উইশেস। নেক্সট যাক, ডাব্লিউপিএল তো জেতা হয়ে গেল, এবার দেখা যাক সামনে যে আইপিএল শুরু হচ্ছে সে আইপিএলে কেমন পারফরমেন্স দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে তোমরা জানো হয়তো আমার ফেভারিট টিম কলকাতা নাইট রাইডার্স, আর যেহেতু আমি কলকাতার, সো আমার ফেভারিট টিম কলকাতা নাইট রাইডার্স। তো এবার আমি নেক্সট যে ভিডিওগুলো আসবে সবই আইপিএল নিয়ে আসবে, এবং আইপিএল সম্বন্ধে প্রতিটা টিম আমি তাদের প্লাস মাইনাস সব নিয়ে আলোচনা করব। তোমরা শুধু আমার সঙ্গে থাকবো, এবং আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো